বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না, আর যদি সাহস থাকে পাঠান। গোপন কল রেকর্ড ফাঁস। এমপি হয়েই নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশের রাজনৈতিক অঙ্গনে এক বোমা ফাটল। সশস্ত্র সংসদ সদস্য হিসেবে সম্প্রতি শপথ নেওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা গোপনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগে যোগদান করেছেন বলে অভিযোগ উঠেছে। একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ায় এই খবরটি আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গত কয়েকদিন আগে একটি ব্যক্তিগত কলের রেকর্ডিং অনলাইনে ছড়িয়ে পড়ে। ওই কলে রুমিন ফারহানাকে একজন আওয়ামী লীগের প্রবীণ নেতার সঙ্গে কথা বলতে শোনা যায়। কথোপকথনে তিনি বলেন, আমি আর বিএনপিতে থাকতে পারছি না। দলের ভেতরের মব কালচার, অপমান আর কোণঠাসা করে রাখার পরিবেশ আমাকে ভেঙে দিয়েছে। আমার বাবা অলি আহাদের আদর্শ ছিল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে। রক্তে মিশে আছে সেই উত্তরাধিকার। এখন সময় এসেছে আদি ঠিকানায় ফেরার। কলের শেষে তিনি বলেন, যোগদানের প্রক্রিয়া শুরু করুন, আমি প্রস্তুত। এই রেকর্ড ফাঁসের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকম্প। 17 বছর ধরে বিএনপির হয়ে জাতীয় সংসদ, টকশো আর রাজপথে একাই লড়াই করা রুমিন ফারহানা এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকছেন। এ খবর অনেকের কাছেই অবিশ্বাস্য, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী এই গুঞ্জনকে আরো জোরালো করেছে। যেমন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন রুমিন। ওই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হন বলে জানা যায়। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কয়েকটি বক্তব্য ভাইরাল হয়, যেখানে তিনি আওয়ামী লীগকে মজলুম হিসেবে উল্লেখ করেন এবং দলটির উন্নয়নের প্রশংসা করেন। সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, খুলনা, বরিশাল ও রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। সংসদে আওয়ামী লীগের অনুপস্থিতিতে 30% মানুষের প্রতিনিধিত্ব না থাকার কথা বলে তিনি দলটির পুনর্বাসনের পক্ষে যুক্তি দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন না দিয়ে জোট সঙ্গীকে ছেড়ে দেয়, কিন্তু রুমিন হাঁস মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিপুল ভোটে জয়ী হন। এতে তার জনপ্রিয়তা ও সক্ষমতা প্রমাণিত হয়। নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা হলেও তিনি সাড়া দেননি। রাজনৈতিক মহলে বলা হচ্ছে, তারেক রহমানের মব কালচার বন্ধের ঘোষণা যদি কেবল কথার কথা হয়, তাহলে রুমিনের মতো মেধাবী ও জনপ্রিয় নেতার পক্ষে বিএনপিতে টিকে থাকা অসম্ভব। অন্যদিকে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগ চরম সংকটে। দল নেতৃত্ব শূন্য, প্রথম সারির নেতারা আত্মগোপনে বা আইনি জটিলতায়। মাঠের কর্মীদের চাঙ্গা করতে এবং গণমাধ্যমে বলিষ্ঠ ভাষায় কথা বলতে রুমিনের মতো বাগ্মী নেতার বড় অভাব। বিশ্লেষকরা মনে করেন, রুমিন যদি আওয়ামী লীগে যোগ দেন, তবে এটি তার বাবার স্মৃতি বিজড়িত আদি ঠিকানায় ফেরা হবে। এছাড়া দলটির পুনরুজ্জীবন ঘটতে পারে দ্রুত। রাজধানী সহ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়গুলো ধীরে ধীরে সচ্ছল হচ্ছে। কেউ কেউ বলছেন, রাজনৈতিক শূন্যতা এড়াতে এবং তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে বিএনপি হয়তো আওয়ামী লীগকে কিছুটা স্পেস দিচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে রুমিন ফারহানার মতো জনপ্রিয় মুখ যদি আওয়ামী লীগের হাল ধরেন, তবে দলটির পুনর্গঠন কেবল সময়ের ব্যাপার। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। রুমিন ফারহানা বর্তমানে তার টাইমিং ও ন্যারেটিভ সাজাচ্ছেন। গোপন কল রেকর্ড ফাঁসের পর তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, কিন্তু যদি তিনি সত্যিই যোগ দেন, তবে এটি আগামী নির্বাচনী মানচিত্র পুরোপুরি বদলে দেবে। দেশ জুড়ে এখন প্রশ্ন, রুমিন ফারহানা কি সত্যিই তার পুরনো ঠিকানা বদলে আওয়ামী লীগে ফিরছেন? উত্তর সময়ই দেবে। অভিযোগ সর্বতোভাবে মিথ্যা বলে চ্যালেঞ্জ ছুড়লেন তাজুল ইসলাম। রাজসাক্ষী বানিয়ে বাণিজ্য সহ বিভিন্ন মাধ্যমে আনা অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার তিনি এই বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে, গতকাল এবং আজ কিছু সংখ্যক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আমার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনৈক প্রসিকিউটরের বরাতে কিছু বিভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, উক্ত বক্তব্য সম্পূর্ণ মনগড়া, তথ্য প্রমাণবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুর্বিসন্ধি থেকে করা হয়েছে। উক্ত বিভ্রান্তিমূলক অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগের সপক্ষে সামান্য তথ্য প্রমাণও কেউ দেখাতে পারবে না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ এবং আইনসম্মত। আমি মনে করি পতিত স্বৈরাচার এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে ন্যায় বিচার নিষ্পত্তিকৃত এবং চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল সংগঠিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে, যাতে এই বিচার কোনোভাবেই অগ্রসর না হতে পারে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমার দায়িত্বকালীন সময়ে আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি। আমি বিদায় নেওয়ার পর বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দেওয়ার জন্য এসব ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বিভ্রান্তি ও গুজব অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারভাগ ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির অফিসে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সোমবার সন্ধ্যার পর ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করে আসবাবপত্র ও চেয়ার ভাঙচুর চালায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি নিচে ফেলা হয়। ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, আওয়ামী লীগের দোসররা সন্ধ্যায় আমাদের বিএনপির অফিসে অতর্কিত হামলা চালায়। এ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ভাতিজা আরিফুল ইসলাম বাচ্চু, মোখলেসুর রহমান মোখলেস ও কাশেম সহ আওয়ামী লীগের কয়েকজন দোসর অফিসে এসে হামলা চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করছি। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে আরিফুল ইসলাম বাচ্চুর নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। এতে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। নলডাঙ্গা থানার ওসি নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ৬ সিটিতে নতুন প্রশাসক, সবাই বিএনপি নেতা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের ১ সপ্তাহের মধ্যে এই নিয়োগ দেওয়া হলো। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই বিএনপির নেতা। যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যেই নতুন প্রশাসকদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো। ২০২৪ সালের ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই সিটি কর্পোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করেছিল। এরপর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হয়েছেন আব্দুস সালাম। বিএনপির বর্ষিয়ান এই নেতা একসময় ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। তিনি ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিবও ছিলেন। তিনি এখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদেরও সদস্য তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হয়েছেন শফিকুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। এ আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে হারেন তিনি। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তিনি। বর্ষিয়ান রাজনীতিক নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ২০২১ সালের আগে দীর্ঘ ২৮ বছর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ১৬ বছর সাধারণ সম্পাদক এবং ১২ বছর ছিলেন সভাপতি।